আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য। আমরা জানি বাংলাদেশের স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরত আসেন তখন তিনি তাজউদ্দিনকে বলেছিলেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ক্ষমতা হাত বদলের যেই লড়াইটা ছিল, সে লড়াইতে আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমান অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু ইয়াহিয়া এবং পাকিস্তানের যারা সামরিক কর্মকর্তা ছিল তারা সেটা দিতে চায়নি, কেননা তারা 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং তার বদলতে তারা অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে, কিন্তু পাকিস্তানি স্বৈরশাসক সেটা তাদেরকে দেয়নি। এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই যে বৈষম্য তৈরি হয়েছিল, সমাজে অপশাসন তৈরি হয়েছিল, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব বাংলাদেশে ফেরত আসলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে বাংলাদেশ চলে যায় সংসদীয় পদ্ধতিকে পাশ কাটিয়ে। এবং বাংলাদেশের সমাজে যেহেতু তখন মাত্র স্বাধীনতা অর্জন করেছে, সমাজে নানা জায়গাতে অসন্তোষ আছে, খাদ্যদ্রব্য নানা রকম অভাব অনুযোগ চারদিকে ছিল। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে, যেহেতু যুদ্ধ ফেরত লোকজন দেশে এসেছে, তাদের নানা রকমের ট্রমাটিক অবস্থার মধ্যে তারা দিনপাত করেছে, স্বাভাবিক জীবনযাপন খুব বেশি ভালো লাগার কথা ছিল না, কোথাও অসন্তোষ দেখলে রকচটা মানুষজন, সুতরাং তারা প্রতিবাদ করেছে। সুতরাং সমাজের নানা জায়গাতে এখানে চুরি, এখানে রাহাজানি, এখানে ডাকাতি, এখানে অগ্নিকাণ্ড এবং করে চলতেছিল। এই অবস্থায় আমরা জানি নানা জায়গাতে কি হয়েছে, জাসদের মতো একটা দল তৈরি হয়েছিল। তারপরে আমরা জানি কর্নেল তাহিরের নেতৃত্বে নানা রকমের বিপ্লবী সংগঠন দেশের নানা জায়গাতে কার্যক্রম পরিচালনা করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মারাত্মক অবনতি অবস্থা পড়ে গিয়েছিল এবং তার দলের মধ্যেও তো নানা রকমের অসন্তোষ ছিল। মুজিব বাহিনী, তারপরে লাল বাহিনী, এটা ওটা কত কিছু ছিল না, মুক্তি বাহিনী তো ছিলই। আবার এদিকে কাদেরিয়া বাহিনী আমাদের এখন যে আছে আর কি, টাঙ্গাইলের গামছা যেটা আছে, সেই কাদের, জিএম কাদের না, একটা কাদের কি আছে, কৃষক শ্রমিক জনতা লীগের সেই কাদের, তার একটা কাদেরিয়া বাহিনী ছিল। সুতরাং সমাজে নানা অঙ্গ, যেহেতু অস্ত্র প্রচুর ছিল আনাচে কানাচে, সুতরাং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, সব জায়গাতে কোথাও না কোথাও লাশ পাওয়া যেত, ডাকাতি হতো, চুরি হতো। এই অবস্থার মধ্যে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আনতে যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, দুর্ভিক্ষ এড়াতে যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, সুতরাং তিনি ফ্যাসিজমের পথে, তিনি কঠোরতার পথে তিনি হাঁটা শুরু করেন। সেজন্য কি করেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেন এবং একমাত্র একটা দল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল নামে একটা মাত্র দল বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে পারবে, সেই রকম একটা প্রজ্ঞাপন জারি করেন। তারপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে সব পত্রিকা, তখন তো বেশি পত্রিকা ছিল না, 4-5টা পত্রিকা ছিল, সব পত্রিকা বাদ দিয়ে একটা মাত্র পত্রিকা সার্কুলেশনে থাকবে, যাতে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানো না হয়। মানে যেটাকে বলে আর কি ফ্যাসিজম, সমাজতন্ত্র, কমিউনিজম, কঠোর শৃঙ্খলা দেশের মধ্যে মানে কন্ট্রোলে আনার চেষ্টা করেন, অনেকটা মানে গণতন্ত্রের বিপরীতে হাঁটা শুরু করেন। একটা জিনিস মনে রাখতে হবে, 1960-70-এর দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যেই স্নায়ুযুদ্ধ চলতেছিল, তখন পৃথিবীর নানা দেশে যারা সোভিয়েত ঘরানার ছিল তারা কি করেছে, তারা কমিউনিজমের পথে হেঁটেছে, তারা কঠোর হাতে নানা রকমের যেই
অরাজকতা সেগুলোকে দমন করেছে, সংবাদপত্র দমন করেছে, দমন নীতি ফলো করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেমোক্রেসি সেটা ছিল সবার জন্য উন্মুক্ত থাকবে, যে যা খুশি তাই বলবে, জনগণের মতামতকে প্রাধান্য দিবে, জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে কেউ তার জোরাজুরি অন্যের উপর চাপিয়ে দিতে পারবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান যেহেতু তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে চালাতে ব্যর্থ হয়েছেন, দেশে নানা জায়গাতে অরাজকতা ছিল, অসন্তোষ ছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মারাত্মক অবনতি ছিল, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ ছিল। সুতরাং এই অবস্থায় তিনি গণতন্ত্রের কথা চিন্তা করতে পারেননি। তিনি সমাজতন্ত্র অথবা বাকশাল ভিত্তিক একটা শাসন ব্যবস্থার কথা চিন্তা করেন এবং সেটাতে হাঁটা শুরু করেন, এবং সেখান থেকেই বাকশালের সূচনা হয়। কোনো এক জায়গায় তিনি একটা বক্তৃতাতে বলেছিলেন, বাংলাদেশ তিনি যদি বাকশালে সফল হন, তিনি যদি তার দেশ পরিচালনায় মোটামুটি তার যেই ধ্যান ধারণা সেটাতে যদি তিনি এগিয়ে নিতে পারেন, তাহলে যেটা হবে তিনি পরবর্তীতে আবার গণতন্ত্রে ফেরত আসবেন, এমন একটা জিনিস মনে হয় কোনো একটা বক্তৃতায় তিনি বলেছিলেন, তেমনই শুনেছিলাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে, সেনাবাহিনীর মধ্যে এটা নিয়ে অসন্তোষ ছিল, লোকজনের মধ্যে এগুলো অসন্তোষ ছিল, বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে বাকশাল নিয়ে অসন্তোষ ছিল। তার উপরে শেখ পরিবারের যেই কামাল জামাল ব্যাংক ডাকাতি এটা ওটা নানা কিছুতে সেনাবাহিনীর অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে নানা রকমের অসন্তোষ ছিল। এই অবস্থায় আর আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান তিনি যেভাবে পাইপ টানতেন, দেশের মানুষজন খেতে পায় না, তিনি মানে এগুলো তো তার ভিডিওর মধ্যে দেখা যায়। হ্যাঁ, তিনি অনেক ডাইনামিক লিডার ছিলেন, কারিশমাটিক লিডার ছিলেন, সেটা অ্যাগ্রি করতে পারি, যোগ্য নেতৃত্ব ছিলেন, কিন্তু তিনি তো দেশের মানুষকে অনাহারে অদ্যাহারে রেখে তিনি তো ফাইভ টাইপ টেনেছেন। আপনারা বিদেশি অনেক পত্রিকার সাথে যে তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারগুলো দেখে আপনারা দেখতে পাবেন যে তিনি কি রাজস্বিক জীবন তিনি কি যাপন করেছেন। আমরা মনে হয় নানা জায়গাতে পত্রপত্রিকাতে দেখেছি তার ছেলের বিয়ে, তার মেয়ের বিয়ে, নানা জায়গাতে যেরকমের মানে জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠান তারা সম্পন্ন করেছেন, সেটা আমাদেরকে নানা রকমের যেটাকে বলে শোষণের কথা বলে, অপশাসনের কথা বলে। সুতরাং আমরা যে কথাটা বলছি, স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ স্বাধীনতা তার নেতৃত্বে পেয়েছে, খুব ভালো কথা, কিন্তু স্বাধীনতার পরবর্তী যে শাসন ব্যবস্থা সেটাতে আওয়ামী লীগ পুরোপুরি ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থতা থেকে মুক্ত পাওয়ার জন্যে, সেই ব্যর্থতাকে দমন করার জন্যে, লোকজনের বয়সকে দমন করার জন্যে বাকশাল প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে তার 32 নম্বর ধানমন্ডির বাড়িতে শহীদ হন অথবা মারা যান। এরপরে আমরা যেটা জানি, বাকশাল বেসিক্যালি কার্যকর হওয়ার কথা ছিল 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে। সুতরাং বাকশাল কার্যকর হতে পারেনি, তার আগেই শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সুতরাং এই অবস্থায় আমরা বাকশালের সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে, তো ডেফিনেটলি যেহেতু শুরু হওয়ার আগে যেহেতু শেষ হয়ে গেছে, সেটা ব্যর্থ হয়েছে। আর আমরা হাসিনা সরকারের 17 বছরের শাসনে আমরা মোটামুটি যেটা দেখেছি সেটা হচ্ছে বাকশাল তান্ত্রিক, নয়া বাকশাল 2.0 আমরা দেখেছি, ফ্যাসিজম কীভাবে কী করতে হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে সাইকোলজি, আওয়ামী লীগের যে চিন্তাভাবনা, সেগুলো অনেকটা হচ্ছে জোর করা, জনগণের উপর চাপিয়ে দেয়া, দমন পীড়ন করা। এই জিনিসটা আমরা বাকশাল 1-এ আমরা দেখতে পাইনি, কেননা বাকশাল তখন ইমপ্লিমেন্ট হতেই পারেনি। কিন্তু আমরা শেখ হাসিনা 17 বছরের শাসনে, যখন গণতন্ত্র ছিল না, ভোট ছিল না, নির্বাচন ছিল না, তখন আমরা দেখেছি কীভাবে বাকশাল 2 তারা প্রতিষ্ঠা করেছে। সুতরাং জনগণের মনে এখন ধকধকে স্মৃতি হিসাবে বাকশাল কীভাবে চলতে পারতো, কীভাবে চলেছে, সেটা আমরা 24-এর গণ আন্দোলনে যেভাবে তারা দমন পীড়ন করেছে, 17 বছর ফ্যাসিজম যেভাবে প্রতিষ্ঠা করেছে, সেটাতে আমরা সেটা দেখতে পাই। বাকশাল 1 এবং বাকশাল 2 এই দুটার মধ্যে ডিফারেন্সটাকে সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ দুটার মধ্যে ডিফারেন্সটা কি, সেটা আমরা অনুমান করতে পারি, কল্পনা করতে পারি, সেটা আমরা বুঝতে পারি। এখন বাংলার জনমানুষ
এবং জনমানুষের স্মৃতিতে বাকশাল 1 এবং বাকশাল 2 আওয়ামী লীগ এবং বিএনপি কতদিন ধরে কত দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে সেটা আমাদেরকে ভবিষ্যৎ বলে দেবে। আমরা একটা ব্যানারের কথা বলি যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। সেখানে আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি। আমরা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা কোটা আন্দোলনে ছিলাম, আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। সুতরাং আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন। আমরা বাংলাদেশের কথা বলি, আমাদের কথা বলি।